আমাদের বাসস্থান থেকে 635 আলোকবর্ষ দূরে মহাকাশে একটা গ্রহ আছে। একটা সূর্যের মতো নক্ষত্রের হ্যাবিটেবল জোনে খুঁজে পাওয়া প্রথম গ্রহ, যার নাম কেপলার 22b। যখন একটা গ্রহ কোনো নক্ষত্রের হ্যাবিটেবল জোনে থাকে তখন তার পৃষ্ঠে তরল জলের উপস্থিতির সম্ভাবনা থাকে। আর এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে জল থাকলে প্রাণের অস্তিত্বের সম্ভাবনাও অনেকটা বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, কেপলার 22bতে পৌঁছাতে আমাদের কত সময় লাগবে, সেখানকার আবহাওয়া কেমন হবে, এই নতুন গ্রহে যাওয়ার আগে কেন আমাদের পেশিবহুল শরীরের প্রয়োজন হবে, আপনি যদি কেপলার 22bতে বসবাস করেন তাহলে কি হবে, এইসব প্রশ্নের উত্তরগুলো জেনে নেওয়া যাক। কেপলার 22bকে বিজ্ঞানীরা একটা এক্সোপ্ল্যানেট বলে থাকেন। এটা হলো আমাদের সৌরমণ্ডলের বাইরে উপস্থিত একটা গ্রহ। কেপলার 22b এর মতো এক্সোপ্ল্যানেট খুঁজে পাওয়া ভীষণ কঠিন একটা ব্যাপার। এটা যেসব নক্ষত্রকে আবর্তন করে তাদের উজ্জ্বল আলোর কারণে এটা আমাদের টেলিস্কোপ থেকে নিজেকে লুকিয়ে রাখে। বিজ্ঞানীরা ট্রানজিট মেথডের সাহায্যে কেপলার 22b গ্রহটাকে খুঁজে বের করেছিলেন। বিজ্ঞানীরা প্রথমে কেপলার 22কে দেখেন, অর্থাৎ সেই নক্ষত্রটা যাকে এই গ্রহটা আবর্তন করত। বিজ্ঞানীরা লক্ষ্য করেন যে এর উজ্জ্বলতা সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে। আসলে কেপলার 22b এই নক্ষত্রের আলোকে আটকে রাখত। তারপর বিজ্ঞানীরা কেপলার 22b এর সম্পর্কে সমস্ত তথ্য একত্রিত করতে শুরু করেন। আপনাদের কি মনে হয় যে মহাকাশের অনেক দূরে উপস্থিত এই গ্রহটা আমাদের বসতি স্থাপনের উপযুক্ত হতে পারে? সবার প্রথমে কেপলার 22b সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। কেপলার 22b এর ওজন পৃথিবীর তুলনায় 36 গুণ বেশি, আর এর ব্যাসার্ধ পৃথিবীর তুলনায় 2.5 গুণ বেশি। কেপলার 22bতে এক বছর 290 দিনের সমান দীর্ঘ হয়ে থাকে। পৃথিবী এবং সূর্যের দূরত্বের তুলনায় এই গ্রহটার সঙ্গে তার নক্ষত্রের দূরত্ব 15% কমই আছে। যদি পৃথিবী সূর্যের এত কাছে চলে যায় তাহলে আপনি সিদ্ধ হয়ে যাবেন। অন্যদিকে কেপলার 22 এর ভাগ্য অনেক ভালো যে এর নক্ষত্রের সঙ্গে আমাদের সূর্যের অনেক মিল আছে, কিন্তু সেই সঙ্গে এটা তার থেকে অনেক ছোট এবং ঠান্ডা। তাই নক্ষত্রের সঙ্গে দূরত্ব কম হয় এই গ্রহটা নক্ষত্রের থেকে ঠিক ততটাই আলো পায় যতটা আমরা সূর্যের থেকে পাই। কেপলার 22b এর তাপমাত্রা 15 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, অর্থাৎ পৃথিবীর বসন্তকালের মতো। এই তাপমাত্রাটা আমাদের বসবাসের জন্য একেবারেই উপযুক্ত। তবে কিছু কিছু বিজ্ঞানীদের মতে কেপলার গ্রহটা নিজের একদিকে ঘুরতে থাকে, অনেকটা আমাদের ইউরেনাসের মতো। এটা শুনতে ততটা গুরুত্বপূর্ণ বলে মনে না হলেও এর কারণে প্রাণ সংকটের মতো সমস্যাও তৈরি হতে পারে। এর উত্তর এবং দক্ষিণ মেরু অর্ধেক বছরের জন্য সূর্যের আলোয় ঢেকে থাকবে অথবা অন্ধকারে ঢেকে থাকবে। যেহেতু কেপলার 22b এক সাইডে ঘুরতে থাকে, তাই এর মানে হলো এখানে ফুটন্ত গরম তাপমাত্রা থেকে শুরু করে হাড়িম করা শীতের দেখাও পাওয়া যেতে পারে। এটা মানব জীবনের পক্ষে একেবারেই ভালো নয়, কিন্তু হতাশ হওয়ার কিছুই নেই। আমাদের গ্যালাক্সি এতটাই বড় যে আশাহত হওয়ার প্রয়োজন নেই। নতুন একটা স্টাডি অনুযায়ী কেপলার 22b একটা 50 মিটার গভীর সমুদ্রে ঢেকে থাকতে পারে, আর এই মহাসাগরটা প্রাকৃতিকভাবে জলবায়ু নিয়ন্ত্রণের কাজ করবে, যার ফলে ভয়ানক তাপমাত্রার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। একটা মহাসাগর গরমের সময় উত্তাপকে সঞ্চয় করে রাখে আর ঠান্ডার সময় সেই উত্তাপকে বাইরে বের করে, যার ফলে জলবায়ু নিয়ন্ত্রণে থাকে। কিন্তু দাঁড়ান, আপনি এত দূরে উপস্থিত কেপলার গ্রহে কিভাবে যাবেন? আপনি যদি আলোর গতিতেও সেখানে যান তাহলে সেখানে আপনার পৌঁছাতে 635 বছর সময় লাগবে। এই যাত্রাটার জন্য আপনার পক্ষে সবথেকে ভালো অপশান হলো এমন একটা ডিভাইসে বসে ঘুমানো, যেটা আপনার শরীরকে প্রাকৃতিক বয়সের পরেও একইভাবে জীবিত রাখবে, যেমন ক্রায়োজেনিক স্লিপ। নাসা আগে একটা ক্রায়ো স্লিপ চেম্বারের উপরে কাজ করছিল, যেটা একজন মহাকাশচারীর শরীরের তাপমাত্রাকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে দেয়। এর সাহায্যে প্রাকৃতিকভাবে হাইবারনেশন শুরু হতে পারে, যেখানে নলের সাহায্যে আপনার শরীরে পুষ্টি পৌঁছে দেওয়া হবে এবং তার বজ্র পদার্থ বাইরে বের করা হবে। তবে ক্রায়ো স্লিপের মধ্যে থেকেও এটা ভীষণ ভয়ানক এবং দীর্ঘ সফর হবে। এবার আমরা এই সফরের সবথেকে ভয়ানক পর্যায়ে পৌঁছে যাব, অর্থাৎ কেপলার 22b এর সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলবো যেগুলো আমরা জানি না। সবার প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, আমরা এখনও জানি না যে কেপলার 22bতে মাধ্যাকর্ষণ শক্তি কেমন। এটা আমাদের গ্রহের তুলনায় দ্বিগুণ হতে পারে। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে একটা 10 কেজি ওজনের কোনো বস্তু সেখানে 20 কিলোর হয়ে যাবে। আপনার শরীরেও এর প্রভাব পড়বে। বর্তমানে কি আপনার ওজন 80 কেজি? তাহলে হঠাৎ করে 160 কেজি ওজন সামলানোর জন্য প্রস্তুত হয়ে যান।
সুরক্ষার জন্য যারা সেখানে বসতি স্থাপন করতে চায় তাদের অনেক পেশিবহুল এবং স্বাস্থ্যবান হতে হবে। শুধুমাত্র স্ট্রেংথ ট্রেনিংয়ের মাধ্যমেই আপনার কেপলার 22B-তে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আপনি যদি এখানে পৃথিবীর থেকে অক্সিজেন এবং পুষ্টির জন্য চারাগাছ নিয়ে যান তাহলে হয়তো সেগুলো ওখানে বাঁচবে না। আপনি যদি আপনার সঙ্গে কোনো প্রাণীকে নিয়ে যান তাহলে তাদের দ্রুত বিবর্তিত হতে হবে। তবে এই গ্রহটা একটা পাথুরে গ্রহ কিনা সেটা কিন্তু বিজ্ঞানীরা এখনও নিশ্চিতভাবে জানেন না। এটা নেপচুনের মতো গ্যাস দ্বারাও তৈরি হতে পারে, আবার সম্পূর্ণরূপে জলে আবৃতও থাকতে পারে। যদি আপনি বা সেখানে বসতি স্থাপন করা মানুষেরা ক্রায়ো স্লিপ থেকে জেগে ওঠে এবং নিজেকে একটা গ্যাসীয় গ্রহে খুঁজে পায় তাহলে তাদের জন্য এটা ভীষণ খারাপ অভিজ্ঞতা হবে। কারণ আপনার কাছে মহাকাশযান ল্যান্ড করার জন্য কোনো কঠিন পৃষ্ঠ থাকবে না, স্বাভাবিকভাবেই ক্যাম্প বসানোর জন্য কোনো জায়গা থাকবে না। যদি এমনটা হয় তাহলে আপনাকে এবং আপনার টিমকে ক্লাউড সিটি তৈরি করার পদ্ধতি খুঁজতে হবে। অন্যদিকে আপনি যদি একটা সামুদ্রিক গ্রহে ল্যান্ড করেন তাহলে একটা সাবমেরিনযুক্ত শহর নির্মাণ করতে হবে। আপনি যদি দেখেন যে কেপলার 22B একটা পাথুরে গ্রহ তাহলে আপনার লটারি জেতার মতো অনুভূতি হবে, তাই না? তবে খুব বেশি খুশি হওয়ার প্রয়োজন নেই, কারণ শুক্র গ্রহ পাথুরে গ্রহ, কিন্তু তাও এর ঘন বায়ুমণ্ডলে উপস্থিত গ্রিনহাউস গ্যাসের কারণে এই গ্রহটা আমাদের বসবাসের উপযুক্ত নয়। এখানকার তাপমাত্রা এতটাই বেশি যে এখানে তরল জলের উপস্থিতি সম্ভব নয়। আমরা একমাত্র তখনই কেপলার 22B নামের এই এক্সোপ্ল্যানেটে বসবাস করার সুযোগ পাব যখন আমরা মাটির নিচে থাকার জায়গা তৈরি করার জন্য রোবটদের কাজে নিযুক্ত করতে পারব। আর তখন হয়তো আমরা এমন জায়গা খুঁজে পাব যেখানে তাপমাত্রা ঠান্ডা হলেও আমাদের সহ্য সীমার মধ্যে থাকবে। তাই সব দিক থেকে বিবেচনা করে এটাই বলা যায় যে আমাদের বসবাসের জন্য পৃথিবীর সবথেকে ভালো জায়গা। সো বন্ধুরা, এই ভিডিও থেকে আপনি কোন কোন জিনিস সম্পর্কে নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।